মোস্তফা খন্দকার, আমরা এই অনৈক্যের কথা বলছি এবং কিছুটা আশঙ্কা প্রকাশ করলাম। একই আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও। উনি বৃহস্পতিবার একটা অনুষ্ঠানে বলেছেন যে ক্ষমতায় টিকে থাকতে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকার পতন আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলোর মধ্যে বর্তমানে বিশ্বাস বা ঐক্যের জায়গা নেই বলেও তিনি উল্লেখ করেছেন। ঐক্যের জায়গাটাকে থাকতে পারছি না। এখন যেটা শুরু হয়েছে আমি মনে করি এটা কোনো সুস্থ ব্যাপার নয়। এই অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। অদ্ভুত ব্যাপার হলো মির্জা ফখরুল নিজেই জনগণকে প্রশ্ন করেছেন। আসলে আমরা চাচ্ছিলাম উনি এটির জবাব দেন। কাকে বলছে? ওনার কি তাহলে ইউনূস সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতা উনি কি এখন কি আস্থা রাখতে পারছেন না? মানে এরকম একটা কনফিউশন তৈরি হচ্ছে। কারণ ইউনূস সরকার তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলছে যে তারা কিছু সংস্কার করে নির্বাচন দিয়ে তারা চলে যাবে। কিন্তু এখন বিএনপি মহাসচিব নিশ্চয়ই তার কাছে কোনো সোর্স আছে, কোনো তথ্য আছে যে এই সরকার হয়তো তাদের ক্ষমতাকে প্রলম্বিত করবে, যে কারণে উনি বলছেন যে ক্ষমতায় টিকে থাকতে সরকার নানা ষড়যন্ত্র করছে। আমরা বলছি যে এই সরকার সরকারের কথা উল্লেখ করেন নানা গোষ্ঠী, নানা গোষ্ঠী, উনি একদম নির্দিষ্ট করে সরকার বলেনি। উনি 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 মূলত বলার চেষ্টা করছেন যারা মনে করে যে নির্বাচন হবে সংস্কারের পরে বা সংস্কার শেষ করে নির্বাচন, সংস্কারের জন্য সময় দেওয়া দরকার। আর বিএনপি বলছে নির্বাচনটা আগে দেন, সংস্কারটি চলমান প্রক্রিয়া, হ্যাঁ তখন আসলে এটা কিন্তু এককভাবে সরকারকে উনি উল্লেখ করেন, বোঝা যায়। হ্যাঁ, সেটা হলো যে আমরা তো জানি যে সরকার বলছে যে যদি আপনারা কম সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর যদি একটু ভালো সংস্কার চান তাহলে জুনের মধ্যে 2026-এ নির্বাচন হবে। সরকারের দুইটা ডেডলাইন আছে। আবার সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উনি বলেছেন যে নির্বাচন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় নির্বাচন হয়ে যাবে দ্রুত। এখন সমস্যা হচ্ছে সংস্কার আমাদের দরকার আছে। গত 15 বছরে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এগুলো সংস্কার ছাড়া কোনো ভালো নির্বাচন আপনি আশা করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে সংস্কার করতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সংস্কার কতটুকু করবেন। আমার মনে হয় যে এই যে একটা যেটা বিতর্ক আসছে যে সংবিধান পুনর্লেখন নাকি সংশোধন, বিএনপি যেটা বলছে যে সংবিধানের আমাদের যেটা গণতন্ত্রের জন্য যেগুলো প্রতিবন্ধকতা আছে সেগুলোকে আপনি বাদ দেন, সেই ধারাগুলোকে বাদ দেন, নতুন করে লেখার কিছু নাই। কিন্তু ছাত্রদের কিন্তু দাবি আছে যে পুনর্লেখন করতে হবে। বিএনপি কিন্তু একসময় বলেছিল এই সংবিধান ছুঁড়ে ফেলা দরকার। বিএনপি বলছে জনগণের সরকার ক্ষমতা আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। কিন্তু এখন বিএনপি মনে করে না যে জনগণ, কারণ নির্বাচিত সরকার না তো, ইউনূস সরকারকে আপনাকে যাই করতে হবে মাথায় রাখতে হবে নির্বাচিত সরকার এসে তাকে বৈধতা দিতে হবে, পার্লামেন্টে এগুলো অনুমোদন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু করতে পারেন সেটার একটা বিষয় আছে। আপনি বললেন যে আমি সংস্কার করব, কিন্তু সেই সংস্কারটা কোনটুকু? এবং আমাদের দেশে প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার যে ব্যালেন্সের কথা বলছেন, আমাদের দেশে এটা একটু সমস্যাও আছে। আপনি যখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী চেক অ্যান্ড ব্যালেন্স চেষ্টা করবেন, তখন রাষ্ট্রপতি অনেক সময় আপনার যে কোনো কিছু করতে পারে। সরকারের কাছে বিশ্বাস, এত ভয় পেলে হবে? কারণ বাইরে তো আছে, চেক এন্ড ব্যালেন্স তো আছে। বাইরে আমাদের গণতন্ত্র আর বাইরের গণতন্ত্র আপনি এক করলে তাহলে আমরা কি পুরনো মডেলে থেকে যাব? না, যাব না। আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। আমরা একবারেই তো সব করতে পারবো না। একটা পরিবর্তন আসছে, ছাত্ররা নিয়ে আসছে, সেটাকে আপনি যদি একবারেই আপনি সব চেঞ্জ চান তাহলে হবে না। আস্তে আস্তে আপনাকে এইটি করতে হবে, কারণ সবকিছু হজম করার একটা শক্তির দরকার আছে। সব দলেরই একটা, জামাতও একটা সংস্কারের প্রস্তাব দিয়েছে, বিএনপি একটা সংস্কারের প্রস্তাব দিয়েছে, ছাত্রদের কাছেও নিশ্চয়ই আছে। তো আর যাদেরকে দিয়ে আপনি সংস্কার কমিশন গঠন করেছেন এরা সবাই এইগুলো নিয়েই কাজ করতো। সো এর জন্য আপনার বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে যদি আবার আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকার রেজিম একটা সরকার পরিবর্তন হয়েছে, আমাদের সাথে এর আগে যে সরকার ছিল আপনার ওই সরকারের সাথে আমাদের ইউনূস সরকারের ভালো সম্পর্ক ছিল, কারণ উনি বরাবরই তাদের পন্থী লোক। এখন ট্রাম্প খুব শিগগিরই আপনার দায়িত্ব নেবে 20 তারিখে। তো তার সাথে এর কেমন বোঝাপড়া হবে এটাও একটা বিষয় আছে। কারণ ট্রাম্পের সাথে আওয়ামী লীগ সবসময় মনে করে যে ট্রাম্প ক্ষমতা আসলে বুঝি তারা আবার নতুন করে ফিরে পাবে, তার উজ্জীবিত হবে। তো সব কিছু মিলিয়ে, এবং মামুন ভাই কিছুক্ষণ আগে বললেন যে ডক্টর ইউনূস সাহেবের যে সর্বশেষ ইন্টারভিউ, ওনার আস্থার অনেক কিছু কনফিডেন্টের অভাব আমরা লক্ষ্য করেছি। উনি হয়তো সরকার চালানো আর অন্য কিছু করা তো এক জিনিস না। উনি আসলে দেখছে যে আসলে খুব কঠিন কাজ, এখানে সবাইকে দিয়ে সব কিছু হয় না। এবং আমরা অনেক কিছু দেখছি যে সরকার ঠিক আছে, কিন্তু
আমরা এখানে কিন্তু একটা প্রবলেম রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, চেয়ারে বসলে টের পাওয়া যায়। এই সরকারের জন্য সবচেয়ে সংকট তৈরি হয়েছে কোন জায়গায় জানেন? সেটা হলো প্রশাসন। প্রশাসন টোটালটাই কিভাবে সাজানো হয়েছে গত 15 বছরে, আপনি এটা বড় সংকট আপনি তৈরি এটা হয়েছে। চেঞ্জ করলে কিন্তু আপনার সরকার তো চালাতে হবে। আপনি সবাইকে কিভাবে চেঞ্জ করবেন? কারণ টপ টু বটম একসময় যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল তারা এখন সিনিয়র সচিব হয়ে গেছে। সেই ক্ষেত্রে এবং আপনি দেখছেন যে ইউনূস সরকারকে কত ধরনের প্রবলেম ফেস করতেছে। প্রতিদিনই একটা করে আন্দোলন শুরু হচ্ছে, একজন দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে। 101টা আন্দোলন। হ্যাঁ, 101টা আন্দোলন। এতদিন সেই আন্দোলনগুলো কই ছিল? মানে এদের দাবি দেওয়া কই ছিল? তো সবকিছু মিলিয়ে ওনারা সরকারকে একটা অস্থির পরিবেশের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। তারপরে তো আপনার ভারতের গদি মিডিয়া আছে, নানা রকমভাবে সরকারকে করে রাখছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় না যে রাজনৈতিক দলগুলোকে সরকারকে আরো সময় দিতে হবে এবং সরকারকে তাদের সহযোগিতা করতে হবে, এবং তারা যদি ধৈর্য হারা হয় তাহলে এই সরকারকে আসলে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমাদের। তারেক রহমান সবসময় বলেন, উনি সবসময় বলেন যে এটা ব্যর্থ হলে আমরাই পিছিয়ে পড়বো, আমাদের দেশই থাকবে না। সো রাজনৈতিক দলকে আরো প্যাশন রাখতে হবে এবং সরকারের প্রতি তাদের আস্থা রাখতে হবে, বরং সরকারকে উৎসাহ দিতে হবে যে আমরা আছি তোমার পক্ষে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তুললে আখেরে কেউ লাভবান হব না আমরা।